দুপুরের পর ঘুম থেকে উঠেছে তে, ক্ষুধার চোটে এখন চোখে ঝাপসা দেখছে। কোনো মতে গোসল সেরে দৌড়ে নিচে নেমেছে সে। কোনো কথা না বলে রান্নাঘর থেকে খাবার নিয়ে ঝটপট খেতে বসলো। প্রথম লোকমা মুখে পড়ে চিবাতেই বাহির থেকে জাঁকুক এলো। লাট সাহেব বসলো সিঙ্গেল সোফায়। বড়মা পানি গ্লাস এগিয়ে দিলে ঢক ঢক করে গেলে সোফায় এলিয়ে দিল, যেন যুদ্ধ জয় করে কেবল ফিরেছে সে। সেন্টার টেবিলের উপর রাখা ব্যাগ খুলতে খুলতে মিসেস জি শুধালেন, সব এনেছিস বা বাদ পড়েনি তো কিছু? দেখো আগে কিছু বাদ পড়লে জানাও, এনে দেওয়া যাবে। ওরা কখন আসবে জানিয়েছি কিছু? সন্ধ্যার পরপরই চলে আসবে। আচ্ছা। এভাবে দুই গিনি আর জাঙ্কুকের মধ্যে টুকটাক কথাবার্তা চলছিল। মিস্টার নামজনু মিস্টার কাই অফিসে ইউনজুন সোবিনকে দুপুরে খাইয়ে জোর করে ঘুম পাড়িয়েছেন মিসেস জেনি। তখন মিসেস জিসওয়ারাকে নামতে দেখা গেল। কি নিয়ে যেন কথা বলতে বলতে নামছে তারা। মিসেস জিসওয়ারাকে ড্রয়িং রুমে পা রাখতে জাঙ্কুক আয়ুকে বসতে ইশারা করলো। আয়ু মা চাচিদের মুখের দিকে একবার তাকিয়ে ধীরে সুস্থে বসলো। তবে মুখ চুপসে গেছে তার। বুঝতে বাকি রইল না জাঙ্কুক সিরিয়াস কিছু বলবে তাকে। জরুরি কিছু বলার থাকলে সেভাবে ডেকে পাঠায়। আবারও বিয়ে ঝামেলায় পড়তে হবে কিনা ভেবে বুকে ধুকপুকানি বেড়ে গেছে তার। বেশিক্ষণ অপেক্ষা না করিয়ে তখন জাঙ্কুক বলল, পড়াশোনা কেমন চলছে? ভালো। আমি বারবার এক কথা জিজ্ঞাসা করব না, তবে এখন যা জানতে চাই আশা করি সরাসরি জবাব দিবি। কাউকে পছন্দ করিস? আমি পড়াশোনা করতে চাই ভাইয়া, বিয়ে করব না। এটা কি আমার প্রশ্নের অ্যান্সার হলো? না। কি না? পছন্দ নেই ভেবে বললি? পরে অন্য গান গাইতে যেন না শুনি। এখনো সময় আছে ভেবে জানা। তেমন কেউ নেই। সন্ধ্যার পর গেস্ট আসবে, রেডি থাকিস। এনগেজমেন্ট করা থাক। 1.5 বছর পর যেহব ফিলে বিয়ে সম্পূর্ণ করা হবে। জিহপের কথা শুনে আয়ু দৃষ্টি তুলে এক পলক ভাইয়ের দিকে তাকালো, কিন্তু এখন বিয়ে করতে চায় না সে। বিয়ের পর বেশিরভাগ মেয়ের স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়। ছোট থেকে তার স্বপ্ন ডাক্তার হওয়া। এতদিন সে সেভাবে নিজেকে গড়ে তুলেছে। এমনকি একটা ছেলে জ্বালাতন করায় মিথ্যা কথা বলেছে যে তার বাপ আছে। তের সামনে কথাটা বলাই বাড়ির সবার কাছে সে কথা পৌঁছে গেছে। সবাই ভাবে তার পছন্দ আছে, কিন্তু তেমন কিছু না। এই অবধি অনেক ছেলে তাকে প্রস্তাব দিয়েছে, কিন্তু কেন জানি কারো প্রতি অনুভূতি জাগেনি। মনে হয়নি মানুষটা একান্তই নিজের মানুষ, আরাধনার মানুষ। আর একটা কথা বললো না, চুপ করে বসে রইল। তখন মিসেস জেনি তার কাঁধে হাত রেখে বললেন, ছেলেটা খুব ভালো, আমাদের সবার বেশ পছন্দ। তুই খুব ভালো থাকবি। মোট কথা তোর পড়াশোনা নিয়ে যে হোক কিংবা তার পরিবার কারো কোনো সমস্যা নেই। বরং তুই চাইলে তোকে বাইরের দেশ থেকে ডাক্তারি পড়া কমপ্লিট করাবে। বড় ভাইয়া বাসায় আসেনি? না, তবে যে হোক নাকি সুগার কাছে আগে প্রস্তাব দিয়েছিল। সুগা তোর বাবাকে জানিয়েছে। তোর বাবা ছেলেও তার পরিবারের খোঁজ খবর নিয়েছে। জাঙ্কুকও চেনে, সেও বলেছে ছেলেটা অমায়িক। তারপর জিহোপের বাবা একদিন তোর বাবার অফিসে গিয়ে আবারও প্রস্তাব রাখে। জিহোপ নাকি চলে যাবে, যাওয়ার আগে কিছু করে যেতে চায়। তাই ভেবে চিন্তে দুই পরিবার এনগেজমেন্টটা করিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। এভাবে টুকটাক কথা হচ্ছিল আয়কে নিয়ে, রোজই হয়। তাই সেদিকে না তাকিয়ে তুই খাওয়াতে মন দিয়েছে। পছন্দের ডিশ পেয়ে অন্যদিকে তাকানোর সময় নেই। কিন্তু যেহোক নামটা কর্ণকুহরে পৌঁছাতেই মাথা তুলে তাকালো। খেতে খেতে মিটি মিটি হাসলো। যাক, যেহোক তাহলে তার দুলাভাই হবে। এনগেজমেন্টের কথা শুনে প্লেট নিয়ে গেল সবার কাছে। ধপ করে বসলো জাঙ্কুকের পাশে ছোপায়। তারপর গদগদ হয়ে বলল, আপু তোমাদের দুজনকে যা লাগবে না, পুরাই রাত চটক। বড় ভাইয়ের সামনে এই কথা শুনে আয়ু লজ্জায় মুখ কাচুমাচু করে বাহানা দেখিয়ে উঠে গেল। ব্যাগ হাতে 3 গিন্নি গেলেন রান্নাঘরের দিকে। জাঙ্কুক ফোন স্কুল করছে দেখে তে বলল, ভাইয়া বাজারে গিয়েছিলেন? আমার জন্য রসমালাই এনেছেন? না। কেন? জানেন না আমি রসমালাই কত পছন্দ করি? তা জেনে আমি কি করব? তোকে দেখতে আসছে যে ঘটা করে তোর জন্য হাবিজাবি আনতে হবে? এক বোনের জন্য আরেক বোনকে অবহেলা করতে পারে না, এটা অন্যায়। আমাকে রসমালাই এনে দিন। আমি তোর বাপের চাকর? তোকে রোজ রসমালাই গেলানোর জন্য আমাকে টাকা দেয় তোর বড় আব্বু? নাকি তুই আমার মাকে যে যা বলবে আমাকে তাই শুনতে হবে? কোনোটাই না। তাহলে ভাগ এখান থেকে। এই কথা শুনেতে মুখ ভোতা করে সেখান থেকে উঠে রান্নাঘরে গেল। গেস্টদের জন্য কয়েক ধরনের মিষ্টি আনা হয়েছে। মিসেস জি সেসব তুলে রাখছে। তাকে রান্নাঘরে দেখে দুটো মিষ্টি প্লেটে তুলে দিলেন মিসেস জি। সে মিষ্টি হেসে পুনরায় ফিরে গেল ড্রয়িং রুমের টেবিলে। 2 পা নাচাতে নাচাতে মিষ্টিতে কামড় বসে কিছু ভাবলো। সে কদিন যাবৎ কাজে রিলেটেড উপন্যাস পড়তে শুরু করেছে। তাও সবার নজর এড়িয়ে চুপি চুপি। জাঙ্কুক দেখলে খবর আছে তার। তবে যে বইটা পড়ছে সেখানে নায়ক সবসময় নায়িকাকে বকে, মারে, আবার যখন যা চায় তা এনেও দেয়। অথচ এই বিশুদ্ধ পুরুষ এত মারে বকে, কিন্তু যা চাই এনে দেয় না, বরং আনার জন্য জেদ দেখালে 2 থাপ্পড় মেরে দেয়। ইস, বাস্তব জীবনের গল্প কেন যে উপন্যাসের মতো সাজানো হয় না।
বিকেল পেরিয়ে এখন সন্ধ্যা। অনিন্দ ধরণীর বুকে নেমেছে নিষেধ কালো রাতের আধার। ব্যস্ত নগরের মানুষগুলো ছুটছে আপন গৃহালয়ে ফেরার তাড়ায়। ফলস্বরূপ পথে ঘাটে বেঁধেছে অসহ্যকর জ্যামের চক্করে পড়ে ৮ ঘন্টার রাস্তা ২.৫ ঘন্টায় পার করে কিছুক্ষণ আগে বাসায় ফিরেছেন মিস্টার নামজুন। ক্লান্ত পরিশ্রান্ত দেহে ফিরে ফ্রেশ না হয়ে আগে আয়কে রুমে ডেকেছেন। শুনেছেন বিয়ের কথা শুনে থেকে মেয়ে মন মরা হয়ে বসে আছে। হ্যাঁ না কিছুই বলেনি মেয়েটা। মেয়ে যে এখন বিয়ে করতে চায় না এই কথা উনিও জানেন, কিন্তু আর কতদিন মেয়েকে ধরে বেঁধে রাখবেন। মেয়ে হয়ে যখন জন্মেছে তাকে পরের ঘরে যেতেই হবে। মোট কথা আয় ওনার বড্ড আদরের মেয়ে। 2 ছেলের পর খুব ইচ্ছে ছিল এবার একটা মেয়ে হোক, বাবা বাবা করে ডেকে বুকে ছাপিয়ে পড়ুক, আদরে আবদারে অতিষ্ঠ করে তুলুক, মিষ্টি সুরে শাসন করুক, বকা দিক, পছন্দের কিছু না পেলে দুখাল ফুরিয়ে বসে থাকুক। ওনার এই ইচ্ছে পূরণ হয় আর জন্মের পর। উনি বাবা হওয়ার অভিজ্ঞতা থেকে এটা বুঝেছেন, ছেলেরা যদি হয় বাবার শক্তি, মেয়েরা হয় মায়া। কলিজার এক অংশে থাকে মেয়েরা, মেয়েদের মুখ জুড়ে থাকে জান্নাতি সুখ। তাই বাবারাও চুপ করে শুয়ে যায় এক পৃথিবী সমান সুখ। এই মুহূর্তে বাবার সামনে মুখে হাসি এঁটে চুপটি করে বসে আছে আয়ু। সে বরাবরই শান্ত স্বভাবে, কথাবার্তা বলে ছোট ছোট করে ধীরে সুস্থে। তার মুখে হাসি থাকলেও এই মুহূর্তে ডাগর ডাগর আখি জোড়া অশ্রু জলে টয়টুম্বুর। মনটা অভিমানে পূর্ণ। মেয়ের মুখটা দেখে মিস্টার নামজনের বুক মোচড় দিল স্বাভাবিক রইলে। কিছুক্ষণ মেয়ের মুখপানে চেয়ে আদরে স্বরে ডাকলে, মা। বাবা স্নেহ মাখা ডাক শুনে আর চোখ থেকে জল গড়িয়ে গেল। বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে খুব করে কাঁদতে ইচ্ছে করলো, কিন্তু এই কাজ কি আর সাজে? বড় হয়েছে এখন, হবু ডাক্তারও, এত আবেগী হলে তো চলে না। তবে এত চেষ্টা করেও কোনো মতে চোখে জল আটকাতে পারলো না সে। গড়গড়ি গাল বেয়ে জল গড়াতেই থাকলো। কিছু বলবে গলা যেন চেপে ধরেছে কেউ। রুম জুড়ে পিনপতন নীরবতা। বাবা ও মেয়ে দুজনেই চুপ, কেউ যেন কথা খুঁজে পাচ্ছে না। বুক চাপা কষ্টে শব্দে জোড়াতালি দিতে ব্যর্থ বাবা ও মেয়ে। বুকে জমা অভিমান থেকে আর হঠাৎ বলতে ইচ্ছে করলো, আমি কি বেশি খাচ্ছি বাবা? খুব বেশি বোঝা হয়ে গেছে তোমার? কেন পর করে দিচ্ছ? কেন চিরচেনা বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো? তবে কি আমাকে আর ভালোবাসো না বাবা? আমাকে তোমাদের কাছে রেখে দাও না বাবা। এতদিন যেভাবে স্নেহতলে আগলে রেখেছিলে সেভাবেই রেখে দাও আমায়। কিন্তু চাইলেও বুকের কথা মুখে বলা হলো না। মিস্টার নামজুন মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে, তারপর মুখে হাসি এঁটে জবাবে বললে, তুমি সারা জীবন শুয়ে বসে খেলেও আমার অর্থ ফুরাবে না মা। মেয়েরা প্রাপ্ত বয়স্ক হলে পাঠ্যস্থ করা প্রতিটা বাবার গুরু দায়িত্ব। সুগা, জাঙ্কু, কায়ো, জিমিনতে, ইয়ঞ্জুন, ছবিন, এরা আমার বাগানের এক একটা জীবন্ত ফুল। এরা সামান্য ব্যথা পেলে তার দ্বিগুণ আঘাত আমার বুকে এসে লাগে মা। সে আমি কিভাবে পর করবো তোমাকে? পর করে আমি নিজে ভালো থাকবো? তোমরা আছো বলেই তো আমার পৃথিবীটা এত সুন্দর। যে হোক ছেলেটা ভালো, সে নিজে এসে আমার কাছে তোমার হাতটা চেয়েছে। তোমার ভাইয়েরা চাচুরা ছেলেটার খোঁজে খারাপ রিপোর্ট আনতে পারেনি। আমরা সবাই চাই তুমি ভালো থাকো। আমার বিশ্বাস ছেলেটা তোমার সুখে রাখবে, খুব ভালো রাখবে। রাজি হয়ে যাও মা। আর ফুপিয়ে কাঁদতে লাগলো। মেয়েকে কাঁদতে দেখে উনি মেয়ের মাথায় হাত বুলিয়ে অনেক কথাই বুঝিয়েছেন। আর এবারও বাবার কথা নিশ্চুপে শুনেছে। বাবার মুখ দেখে বুঝেছে এই বিয়েটা হলে বাবা খুশি হবে। মা, চাচিরা সহ বড় ভাইরাও খুব খুশি। সবার কথা ভেবে তার মতের কথা জানতে চাইলে সে সম্মতি সূচক মাথা নাড়িয়েছে, অর্থাৎ বিয়েতে রাজি। অথচ মুখে মুখে সম্মতি দিলেও তার মনটা অশান্ত হয়ে আছে। হাওয়া করে কাঁদতে ইচ্ছে করছে। বিয়ের রীতিনীতি একদমই পছন্দ নয় তার, কারণ বিয়ের ছলে সম্পর্কের রূপ বদলায়, ধরন বদলায়। বিয়ের আগে বাপ ভাইরা যতই বলুক সম্পর্কগুলো আগের মতোই ঠিকঠাক থাকবে, আদৌ তা হয় না। বরং বিয়ের পর মেয়েদের বোঝানো হয় বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আপন। তারাই তোমার প্রিয়জন। তারা মেটাবে তোমার সকল প্রয়োজন। সেখানেই যাও, সেখানে তোমার আপন ঠিকানা। রক্তের বন্ধনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আপন করে নাও অচেনা মানুষগুলোকে। কষ্ট হলেও কিছু করার নেই, বাধা দেওয়ার মতো জোর নেই। এটাই মেয়েদের ভবিতব্য। মানতেই হবে, যেতেই হবে শ্বশুর বাড়ি। এখন বাপের বাড়ির মেহমান তুমি। পেলে বসে বিয়ে দেওয়ার পর বাপের বাড়ি থাকার সময় ফুরিয়েছে তোমার। অন্যের ঘরের ঘরণী তুমি। প্রদীপ হয়ে আলোকিত করো অন্যের জীবন, অন্যের সংসার। কোনো সব মায়া ছেড়ে আঁকড়ে ধরো নতুন মায়াকে। সেই মায়াতে বেঁধে রাখো সংসার প্রতিটা সদস্যকে। তবেই না হবে তোমার নারী জীবন সার্থক। জিমি ল্যাপটপে কাজ করছে। বিছানার হেডবোর্ডে হেলা দিয়ে মনোযোগ সহকারে কি যেন করছে। তাকে মনোযোগী দেখে টাকা নেওয়ার ধান্দায় দু একবার খোঁজালো, কাজের কাজ কিছুই হলো না। তাই বকতে বকতে নিচে চলে গেছে। আর পড়ার টেবিলে চুপ করে বসে আছে। দৃষ্টি বইতে নিবদ্ধ থাকলেও পড়াতে মন নেই তার।
মস্তিষ্কে নানান ভাবনা। মুখ শুকিয়ে চুপসে গেছে। কিছুক্ষণ আগে যেও ফোন করেছিল তাকে বিয়েতে সম্মতি দিয়েছে শুনে ছেলেটা খুব খুশি। মাত্রাতিরিক্ত খুশিতে কথা বেরোচ্ছিল না মুখ দিয়ে, বারবার কথা আটকে আসছিল তার। কতবার আয়কে ধন্যবাদ দিয়েছে সেও হয়তো জানে না। পছন্দের কাউকে পেলে এমনই হয় বুঝি, কি জানি। তার জীবনে এমন অনুভূতি কেউ আসেনি। ঘটা করে কাউকে ভালোবাসি বলা হয়নি, মন দেওয়া নেওয়া হয়নি। সে বাবার রুম থেকে এসে পড়ার টেবিলে বসেছে। নীরবে জানিয়েছে সে বিয়েতে রাজি, কিন্তু মনের তোড়বার বন্ধ হচ্ছে না। হাত পা অনবরত কাঁপছে। আর কিছুক্ষণ পরে জেহবটা চলে আসবে, হাতে রিং পরিয়ে তাকে বউ হিসেবে চিহ্নিত করবে। দুই পরিবারে নতুন করে সম্পর্ক জুড়বে, সম্বন্ধেও পরিবর্তন আসবে। এসব নানান কথা ভেবে আর বইয়ের পাতা উল্টাতে উল্টাতে জিমিনকে উদ্দেশ্য করে বলল, আমার কি বিয়েটা করা উচিত জিমিন? জিমিন তাকালো না, শক্ত করে নিচে ঠোঁট কামড়ে ধরে দ্রুত গতিতে টাইপ করছে সে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ল্যাপটপের দিকে। আর কথাটা শুনেও সাথে সাথে জবাব দিল না, বরং একটু সময় না হাতের গতি কিছুটা কমিয়ে এনে ধীরে সুস্থে উত্তর করলো, উচিত। কেন উচিত? তোমার হবু বর মানুষ হিসেবে পারফেক্ট। একজন পারফেক্ট মানুষই পারে পারফেক্ট পার্টনার হতে। নরম সরম মেয়েরা একা বাঁচতে পারে না। বাঁচতে চাইলে পৃথিবীর নিষ্ঠুর মানুষটা তাদের বাঁচতে দেয় না। হয় নারী খুঁড়া কলঙ্কের কালি লেপটে দেয়, নয়তো খুব লেখে পৃথিবী থেকে বিতাড়িত করে। এজন্য মেয়েদের নিরাপদ আশ্রয় দরকার, ছায়া দরকার। মন ভরে কাঁদার জন্য হলো বিশ্বস্ত বুক দরকার। যেও ভাই নিঃসন্দেহে ভালো মানুষ, তাকে নিয়ে সংশয় রেখো না, বরং মেনে নাও। ভুলে যেও না, সুগা জাঙ্কুক ভাইয়ের কলিজা আমরা 3 বোন। আমাদের জন্য তারা কি কি করতে পারে ধারণা করতে পারবে না তুমি। সেই ভাইরা যার তার হাতে তোমাকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিবে না। তাই নিশ্চিত থাকো, নিশ্চয়ই যেহব ভাইয়ের মাঝে বিশেষত্ব আছে বলেই তারা তার সাথে তোমার বিয়ের কথা ভেবেছে। জিমিনের স্পষ্ট ভাষায় স্পষ্ট কথাগুলো শুনে আর সত্যি সত্যি অহেতুক চিন্তা বাদ দিল। তাই তো মাথার উপর বড় ভাইয়েরা থাকতে এত ভয় কিসের? তার ভাইরা তো আর 5টা ভাইয়ের মতো নয়। এসব ভেবে সে মনমরা হয়ে বসে থাকলো না, বরং উঠে নিচে গেল। তাকে যেতে দেখে জিমিন কেবল তাকিয়ে রইল। ড্রয়িং রুমে মিস্টার নামজুল সুগা সহ বাড়ির 3 গিনি এসে বসেছে। বড়দের হাতে গায়ে চাপ। যেহুপরা নাকি লম্বা জামে আটকে গেছে, একটু আগে ফোন করে তাই জানিয়েছে। মিসেস জিসু আইকে ডেকে তার হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়েছে। কথাবার্তা বলে মেয়েটাকে সহজ করার চেষ্টা করছেন তারা। এদের তাদের জীবনেও তো এসেছিল, বিধায় তারাও জানে এই মুহূর্তের কথা। তখনই বাড়ির 3টে বিচ্ছু হই হই করতে করতে ড্রয়িং রুমে এলো। নিজেদের আইসক্রিম ভাগাভাগি করে নিল। সবার জন্য আনা হয়েছে আইসক্রিম, যার যারটা তাকে বুঝিয়ে দেওয়া হলো। বাকি আইসক্রিমের বাটি থেকে এক বাটি আইসক্রিম নিয়ে সোবিন কেটে জাঙ্কুকের কাছে পাঠিয়ে দিলেন মিসেস জেনি। সুগা চায়ের কাপ রেখে ভাই বোনদের থেকে এক কামড় করে খাবে, নিজে না দিলে সে জোর করে খাবে। অগত্যা বাধ্য হয়ে দিতেই হলো। ইয়ঞ্জুন হঠাৎ আইসক্রিম খাওয়া থামিয়ে কিছু ভাবতে বসেছে। ভাবার পর্বের সমাপ্তি টেনে সে উঠে মিস্টার নামজুনের পাশে বসলো। তারপর চিন্তিত সুরে বলল, বড় আব্বু, আয় আপুকে অচেনা কারোর সাথে বিয়ে দিও না। এই কথা শুনে সবার দৃষ্টি পড়ল ইয়ঞ্জনের দিকে। সবাইকে তাকাতে দেখে ইয়ঞ্জন ভয় পেল না, ভরকালেও না। এ ছেলে ছোট থেকেই এমন, যখন যা বলতে চাইবে পুরো কথাটুকু শেষ করেই থামবে, আর অপর মানুষটাকে বাধ্য করে তার কথা শুনতে। হঠাৎ এমন কথা বলায় মিস্টার নামজন শুধালেন, কেন বাবা, দিলে কি হবে? আমরা তো আপু শ্বশুরবাড়িতে থাকবো না, ওরা যদি আপুকে মারে বকে। ছোট ভাইয়ের চিন্তা বড় বোনের সেফটি নিয়ে। আহা কি মধুর সম্পর্ক। কিন্তু আয়ুর হাসিটা মিলিয়ে গেল। পুনরায় তার চোখের কোণে অশ্রু জমে গেল। বুঝে ওঠার আগে গাল বেয়ে অশ্রু ফোঁটা গড়িয়েও গেল। সুগা সেটা খেয়াল করে এবারে জবাবটা সেই দিল, আমরা 4 ভাই আছি কি করতে? আমাদের বোনকে মারবে এত সোজা? শুধু মেরেই দেখুক না, ওদের ছাপার নকশা চেঞ্জ করে দেব। তা না হয় দেব, কিন্তু আবার কিন্তু কেন? কি না আপুকে বাহিরে বিয়ে না দিয়ে একটা কাজ করি, আমি আয়া আপুকে বিয়ে করি, তুমি জিমিন আপুকে বিয়ে করো। জাঙ্কুক ভাইয়া কে আপুকে বিয়ে করো, তাহলে আপুরাই বাড়িতে থাকবে, কেউ বকতে পারবে না, মারতেও পারবে না। ইয়ঞ্জনের হিসেব দেখে সকলের চোখে চড়ক গাছ। মিসেস জিনি তো ভীষণ খেয়ে ফেললেন। মিসেস জিসু গরম চায়ের ছ্যাঁকা খেয়ে ঠোঁট চেপে ধরে বসে আছেন। মিসেস জিন মুখ টিপে হেসে কিছু বলার আগেই তিনি নিঃশক্তিতে জ্বলে উঠল। সে চট করে উঠে ইয়ঞ্জনের গালে চটাস করে একটা থাপড় বসিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, বেয়াদব, নিজেরা ভালো ভালো বেছে নিয়ে আমাকে আপদ বিপদ দিবি, আর আমি মুখ বুঝে তা মেনে নিব? কখনো না। দরকার হলে হাত কাটা ছেলেকে বিয়ে করব, তা আপদ বিপদকে ঘাড়ে ঝোলাবো না। তার এহেন কাণ্ডে উপস্থিত সকলে হতবাক। আপদ বিপদকে জাঙ্কুক, তাছাড়া কাকেই বা বলবে? এর কথা শুনে মিস্টার নামজুলের কেন জানি ভীষণ হাসি পেল। মনে মনে ভেবেও নিলেন জাঙ্কুক উপস্থিত থাকলে বেশ হতো। ছেলের মুখের অবস্থা কেমন হতো তখন? এসব
এসব ভেবে হাসি চড়া হতে গিয়েও কোনো মতে নিজেকে সামলে নিলেন। সবার সামনে হাসা ঠিক হবে না ভেবে গলা খাকারিতে হাসি গিলে উনি চায়ের কাপে চুমুক দিলেন। কিন্তু ওনার অজানা রয়ে গেল শির মুখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে, পুরো ঘটনা দেখেছে শুনেছে। জিমিন হাতের কাজ সেরে রুম থেকে বেরোতেই জাঙ্কুকের মুখোমুখি হলো, চোখাচোখি হলো। জাঙ্কুক তাকে দেখে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, অন্ধকে সাহায্য করা পুণ্যের কাজ হলো, অন্ধের সঙ্গে চলতে গিয়ে অন্ধ সাজে বোকামি। যা করছিস জীবন বুকাম জানলে মঙ্গলজনক কিছু হবে না, তাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিলাম, বাকিটা তোদের ইচ্ছে। জিমিন শুনল, তবে পিছনে ফিরে তাকালো না, আর না কোনো জবাব দিল। জাঙ্কুকে যেতে যেতে যা বলার বলে রুমে ঢুকে গেল। সব দেখে, সব বোঝে, তবে কাউকে কিছু বলে না। এখন চুপ আছে মানে সামনেও চুপ থাকবে এর গ্যারান্টি নিজেকেও দিবে না। সন্ধ্যার পরে জেহুবদের আসার কথা থাকলেও জামে আটকে তারা এলো রাত 9:30টার দিকে। ড্রয়িং রুমে বসে বিয়ে নিয়ে আলোচনায় ব্যস্ত বড়রা। আলকে সাজানো হচ্ছে, জিমি নিজেই সাজাচ্ছে বড় বোনকে। জেহুব বাবা মা আর বোনের পাশে বসে উসখুস উসখুস করছে তখন থেকে, বারবার তাকাচ্ছে সিঁড়ির দিকে, নয়তো সময় দেখছে। অপেক্ষার প্রহর এত দীর্ঘ কেন? আসছে না কেন মেয়েটা? এত সাজা লাগে, আজকে বিয়ে। তার মিষ্টি মুখটা দেখার জন্য বুকের ভিতর যে ছটপট করছে। মেয়েটা তাকে জানে না, বোঝে না, নাকি তাকে বউ করার শাস্তি দিচ্ছে এভাবে? যে পেরুসখুস ভাবটা তে এসে অব্দি খেয়াল করছে, দেখে হাসছে মিটি মিটি। আহা কি ভালোবাসা! কি ভেবে দৌড়ে গিয়ে মিসেস যিশু ফোন এনে চুপি চুপি বেশ কয়েকটা জেহবের ছবি তুললো। সবাইকে দেখাতে হবে তার দুলাভাই কত সুদর্শন। তাছাড়া এই ছবিগুলো দেখে আয়ো থেকে টাকা হাতাবে সে। মনে মনে শয়তানি বুদ্ধি এঁটে সে ড্রয়িং রুমের এক কোণে দাঁড়ালো। বড়রা কথা বলছে দেখে জাঙ্কুক আস্তে করে উঠে অদূরে দাঁড়ানোতে পাশে দাঁড়ালো। তারপর নিচু কণ্ঠে বলল, রুমে যাতে? কেন? আমি বলছি তাই। আপনি বললে শুনতে হবে? আপনি কি আমার বাচ্চা? আমি তোর কি জান পরে বোঝাচ্ছি, আপাতত হাঁটা ধর। না থাকবে এখানে, আপুর সঙ্গে আমার একটা হিল্লে হয়ে যাক। আপনার অত্যাচার আর সহ্য হয় না। চালাকাঠটা বোধহয় সোফার নিচে রেখেছিলাম, তাই না রে? আবারও চালাকাঠ? ইস, প্রচুর লাগে। মায়ের কথাটা উঠেছে মানে বিশুদ্ধ পুরুষ কোনো কারণে রেগে আছে। তর্ক করলে সত্যি সত্যি মেনে দিতে পারে। তাই সে বোকা বোকা হেসে বলল, মানে মেলা পড়া বাকি আছে, জায়গা। এই কথা বলেতে সামনে সেন্টার টেবিলের উপরে থাকা জাঙ্কুকের ফোন অন্যার তলায় লুকিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। ফোনের লোক জানে সে কিছুক্ষণ আগে আর চোখে দেখেছে। মূল উদ্দেশ্য সেদিনের সিগারেট খাওয়ার ছবিটা ডিলিট করে জাঙ্কুকের দুর্বলতা খুঁজে বের করা, যেটা দেখে জাঙ্কুকে হুমকি দেওয়া যাবে। কিন্তু সেটা হবে না বোধহয়, কারণ যাওয়ার আগে জাঙ্কুক হঠাৎ বলে উঠল, ফোনটা রেখে যা। আমি কি আপনার চাকর নাকি আপনি আমার মালিক যে যখন যা বলবেন আমাকে তাই করতে হবে? অহেতুক কথা বাড়াবি না, নয়তো থাপড়ে কাল লাল করে দিব বিয়াদব। মেরেই দেখুন, বড় আব্বুকে বলে আপনাকে উচিত শিক্ষা দেওয়া বাজ। চুপ থাকি বলে সাপের 5 পা দেখেছেন, তাই না? ড্রয়িং রুমে গেস্ট থাকায় তার সাহস আকাশ চুম্বি। তার উপর বড় আব্বু উপস্থিত আছে। সে জানে বড় আব্বু উপস্থিত থাকাকালীন জাঙ্কুক কিছু করবে না। এই সুযোগে কোনো মতে ফোন হাতিয়ে ভাবতে হবে এখান থেকে। কিন্তু তার তর্ক করা দেখে জাঙ্কুক তেড়ে যেতে তে এক দৌড়ে মাসিরিতে উঠে দাঁড়ালো। বড়রা তখনও নিজেদের কথায় ব্যস্ত, আশেপাশেও কেউ নেই। জাঙ্কুক কাউকে ফোন ধরতে দেয় না, অর্থাৎ সে ফোনটা তাকেও নিতে দিবে না। এখন না নিলে যে করা হবে না। একবার যখন হাতে পেয়েছে এই সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। কথাখানা তার মস্তিষ্কে টোকা মারতে সে কোনো কিছু না ভেবে জামার ভিতরে ফোনটা ঢুকিয়ে নিল। আপাতত এটাই যেন নিরাপদ জায়গা। বিশুদ্ধ পুরুষ আর যাই হোক, এবার আর কেড়ে নেওয়ার সাহস দেখাবে না। আমরা নোংরামি করতে এগিয়ে আসবে, এইটুকু বিশ্বাস তার আছে। এদিকে তার কাণ্ডে সেখানেই দাঁড়িয়ে পড়েছে জাঙ্কুক। এই মুহূর্তে বাখার আসে বিস্ময় চোখে মুখে। কিছু বলার আগে তে এক দৌড়ে উপরে চলে গেল। এখান থেকে শোনা গেল দরজা আটকানোর শব্দ। আপাতত আজ আর বের হবে না সে। জাঙ্কুক আর এগুলো না, ঘুরে দাঁড়ালো। মাথার ভিতর ভন ভন করছে তার। মেয়েটা দিন দিন এত বাজে হয়েছে বলার বাহিরে। না, একে সভ্য করা যাবে না বোধ হয়। কয়েক ধাপ এগোতেই হঠাৎ তার চোখ পড়লো সুগার দিকে। দুই ভাই চোখাচোখি হলো। জাঙ্কুক খেয়াল করলো সুগা হাসছে, ঠোঁট জুড়ে যেন উপহাসের হাসি। পরিষ্কার দুটো থালায় তোমার খুব পছন্দের দুটো আইটেম রাখা। প্রায় 1 সপ্তাহের অনাহারি তুমি, পেটে মরণ ক্ষুধা। খাবারের ঘানে জিভটা লক লক করছে তোমার। খাবার দেখে ক্ষুধার মাত্রাও দ্বিগুণ ছাড়িয়েছে। সেই মুহূর্তে কি করবে তুমি? নোংরা হাত ধুয়ে মুছে সময় নষ্ট করবে, নাকি আগে সর্বনাশে এক থাবা বসাবে? ফোনের অপর পাশের লোকটি পুরো কথা শুনে খ্যাক খ্যাক করে হেসে উঠল। কি বিশ্রী হাসির শব্দ, ভয়ে গায়ের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর। তাকে এভাবে হাসতে দেখে এই পাশের লোকটি বিরক্ত হলো। মুখে বিরক্তকর জাতীয় শব্দ করে মনে মনে বিশ্রী গালিও ছুড়ল। কোনো মতে হাসি থামিয়ে সিয়ন হো নামে লোকটি এবার বলল, সায়েন্টিস্ট ফর্মুলা দেয়নি বিধায় রেগে আছেন নাকি স্যার? তা ভদ্রমশাই নামটা জানো কি? জিওন জাঙ্কুক। বুঝলাম, তা আপনাদের ভদ্রলোকেদের মাঝে আমার কি কাজ? সায়েন্টিস্টকে তরপাতে দেখার
লালসা জেগেছে মনে, খেয়ে দাও। ছ্যা, কি বালছাল কনেগলা, পোলা হইয়া পোলারে খামো, আমার রুচি এখন এত নিচে নামে নাই স্যার। এই কাজ পারবো না, অন্যটা দিয়া খাওয়ান। তিনটেই কুমারী ফুল, দুই ভাইয়ের জন্য কড়া নজরের কারণে ভোমরাও তাদের কাছে ঘেঁষতে পারেনি। এবার তুমি দুটোকে খেয়ে যত্ন করে কলঙ্ক লাগাও দেখি। উফ, ইন্টেক মাল, তাই এরা জাঙ্কুকের কে? বোন। ও, কিন্তু মাল সুন্দরী না হলে মুড আসে না আমার। মুড না এলে কি খাওয়া যায়? আমি আমার আত্মীয়টা খাওয়া ছেলে না, পছন্দ হলে পুরোটাই খাই, নয়তো ছুঁয়েও দেখি না। তিনটেই চোখ ধাঁধানো সুন্দরী, তবে ছোটটা সবার থেকে এগিয়ে আছে। নাম? তে। নাম শুনে ছেলেটা কল কেটে ফিসলে হাসলো, তারপর ফোনটা অদ্ভুত কায়দায় 5 আঙ্গুলের মাঝে ঘোরাতে ঘোরাতে মুখে উচ্চারণ করলো, তেরানি, এবার আমি তোমায় খাবো। ইউনিভার্সিটি থেকে বেরিয়ে টুকটাক কেনাকাটার জন্য বাজারে এসেছে জিমি, হাতে দুটো শপিং ব্যাগ, কড়া রোদে ঘেমে নিয়ে একাকার অবস্থা। মাঝারি সাইজের মোটা বেরুনি কাঁধের একপাশে অযত্নে ফেলে রাখা, বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আছে, সরু নাকের ডগায় বিন্দু বিন্দু খাপ। কড়া রোদের তাপে ফর্সা দুগাল রক্তিবর্ণ ধারণ করেছে, আর পরীক্ষা থাকায় আজ একাই আসতে হয়েছে তাকে, নয়তো ঝামেলার কাজে খুব একটা জড়ায় না নিজেকে। এখন কতক্ষণে ঘুরে ঘুরে তেল জামার সঙ্গে ম্যাচিং করা ওড়না খুঁজে পাবে কে জানে। শুধু তেল নয়, মিসেস জিনি তার ব্লাউজের ফলস আর মিসেস জিন দিয়েছেন দুটো শাড়ি কিনতে হালকা কালারের মধ্যে। শাড়ি দুটো অভাবে দুরস্ত এক মাঝবয়সী মহিলার জন্য, তাদের বড় মা প্রায় এভাবে দান করেন, এই নতুন কিছু নয়। এদিক দিয়ে মহিলার মন মানসিকতা অনেক ভালো। সে বাজারে যাবে শুনে মিসেস জিৎসু সুরে সুরে জানিয়েছে নরম দেখে রুমে পড়া একজোড়া স্যান্ডেল আনতে। কদিন ধরে ওনার এক পাট স্যান্ডেল পাওয়া যাচ্ছে না, তবে ধারণা করা যাচ্ছে এই অকামবাইয়ের একমাত্র উড়নচণ্ডী কন্যা তেই ঘটিয়েছে, কারণ সে ইঁদুর তেলাপোকা দেখলে স্যান্ডেল দিয়ে মারতে চায়। মেরে ক্ষান্ত হলে ঠিক ছিল, কিন্তু না, সেই ইঁদুর তেলাপোকা মেরে সেটা আবার রেখে আসে যার উপর রাগ থাকে তার রুমের চিপায়। এটাই তার রাগের গোপন বহিঃপ্রকাশও বলা চলে। জিবিন ঘুরে ঘুরে সবার কিছু কিনতে কিনতে দুপুর পেরিয়ে গেছে, ক্ষুধাও লেগেছে। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরের খাবার খায় না সে, এখনো খাবে না, একেবারে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ভাত খেতে বসবে। এসব ভেবে চিপা গলি ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ ব্যাগের ভিতরটা কেঁপে উঠলো। ফোন ভাইব্রেট হচ্ছে দেখে সে ব্যাগ থেকে ফোন বের করে কানে ধরতেই সুগা বলল, জান কোথায় রে তুই? বাজারে এসেছি। বাজারে কেন? কাপড় চোপড় কেনার ছিল। কেনা শেষ নাকি বাকি আছে? প্রায় শেষ। আসবো আমি? প্রয়োজন ছাড়া আসার দরকার নেই। ইয়ে জান শোন না, আমার জন্য 2-3টে শর্ট প্যান্ট কিনিস। বইয়ের পছন্দ করা শর্ট পরার ফিলিং জেনে রাখা দরকার। লাল নীল হলুদ নয়তো গোলাপি কালার কিনলে চলবে? তুই আনতে পারলে আমিও পড়তে পারবো, পরে একেবারে তোর সামনে গিয়ে দাঁড়াবো। এখন যা ভালো মনে করিস আন, আমাকে সামলানোর দায়িত্ব তো তোরই, তাই না? অসভ্য। ধন্যবাদ। আচ্ছা যা শোন না, বাসায় ফিরে আগে ইনবক্স চেক দিস, কাকে তো সারপ্রাইজ আছে। তুমি কি বাসায়? বাসায় থাকলে কি হবে, দৌড়ে এসে চুমু দিবি? ধরে নাও দিতাম। বাসায় ছিলাম না, তবে এখনই যাচ্ছি, তুই তাড়াতাড়ি চলে আয় জান, তোর চুমুর অপেক্ষায় আমি। জিমিন জবাব দিল না, খট করে কল কেটে দিল, নয়তো এই পাজি ছেলে কথা বাড়াতেই থাকতো। সে হাতের ব্যাগগুলো ধরে সামনের দিকে এগোলো, তারপর টুকটাক আরো কিছু কেনাকাটা করে কয়েক ধাপ এগোতেই জঙ্গল মুখোমুখি পড়লো। জঙ্গল তাকে দেখে হাসি হাসি মুখে বলল, ভালো আছেন আপু? আপনি? আছি একরকম। কোথায় গিয়েছিলেন? কাজ ছিল। ও, কিছু বলার ছিল আপু? বলুন। জেবি কোথায়? জেবি কে? সুফানি, কড়া রোদে দাঁড়িয়ে ফান করতে ইচ্ছে করছে না যে আপু? অন্যদিন ফানের ফোয়ারা নিয়ে বসবো না হয়, আজ কাজের কথা বলি। কাজ কিংবা অকাজ জানি না, সেই হিসেব করার সময় হাতে নেই। তবে যার কথা জিজ্ঞাসা করছেন আমি তাকে চিনি না, তাই জানিও না উনি এখন কোথায় আছেন। সুগা ভাই তো জানে, তাহলে সুগা ভাই থেকেই জেনে নিন। আসি। এই কথা বলে জিমিনা দাঁড়ালো না, চোখ মুখ শক্ত করে হাঁটা ধরলো। তাকে যেতে দেখে জঙ্গল ঘাড় চুলকে শয়তানি হেসে বলল, শালি একটা চিজ বটে।